কাকডাকা ভোর। ফজরের নামাজ পড়ে সবে সবে মুসল্লিরা মসজিদ থেকে ঘরে ফিরছে। দিনের আলো সেরকমভাবে ফোটেনি এখনো। তিতির বাগানে এসেছে রাতে, ওভাবে ঈশানের ছবি বুকে আগলে কাঁদতে কাঁদতে কখন চোখ লেগেছিল টেরি পানি মেয়েটা। সকালে ঘুম ভেঙেছে সবার আগে। আজকে বাড়ির কেউ ওঠেনি এখনো, চন্দ্রা দেওয়ান বাদে। সে বরাবরই আজানের সঙ্গে সঙ্গে ওঠে। সদর দরজা খুলে বের হওয়ার সময় বৃদ্ধার ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ কানে এসেছিল। রাতের দিনে এক পশলা বৃষ্টি হয়েছে বোধহয়। ঘাসগুলো ভেজা ভেজা, মোমের মতো নগ্ন পা দুখানা ছুঁয়ে যাচ্ছে সেই সিক্ত সবুজ ঘাসগুলো। ঝিরিঝিরি বাতাস বসে তিতির মাথার উপর ওড়নাখানা নামিয়ে দিল। খোপা আলগা করতে ঝরঝরে চুলগুলো পিঠে ছড়িয়ে গেল। তমা গোটা রাতে চোখের পাতা এক করতে পায়নি। সকাল হওয়ার অপেক্ষাতে বোধহয় ছিল। দিনের আলো ফুটতে বারান্দায় এসে দাঁড়িয়েছে। তিতির বারান্দায় ভোর ভোর ঘুম থেকে ওঠে, তবে বারান্দা থেকে ওদিকে দেওয়ান বাড়ির সীমানায় তিতিরকে একা একা বারান্দায় পায়চারি করতে থেকে আর অপেক্ষা করলো না মেয়েটা। বিছানা থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে ছুটে এলো এদিকটায়। তিতির সবে এসেছে বেতের চেয়ারটায়। মাথার উপর আম গাছটা ভর্তি হয়ে আছে ফলে। পাকা আমের ঘ্রাণে ভেসে আসছে নাকি। ওদিকে ছোট্ট বেতের গেটটা খুলে তোমাকে এক প্রকার ছুটে আসতে দেখা গেল। অবাকই হলো মেয়েটা। এত সকালবেলা ঘুম থেকে ওঠার মতো মানুষ তমা একদমই না। তমা হাঁপাতে হাঁপাতে সামনে এসে দাঁড়ালো এক প্রকার। তিতির ইশারা করতে পাশের চেয়ারে গা এলিয়ে দিয়ে এক প্রকার হড়বড়িয়ে বলে উঠল, তোকে আমার কিছু বলার আছে বারবি। হাঁপাচ্ছিস কেন? রিল্যাক্স নে, শ্বাস নে আগে, তার শুনছি। তারপর তো আমার শ্বাসটা নেই জোরে জোরে। তারপর দ্রুত গলা বলে, ডিভোর্স লেটারটা। প্রতিমতো তোমাকে থামিয়ে দিল মেয়েটা। মলিন মুখে বলল, ওটা নিয়ে কথা বলতে ভালো লাগবে না আমার, এখন থাকুক। দুদিকে মাথা নেড়ে তমায় এতক্ষণে খানিকটা শান্ত হয়ে এসেছে। ওটা বড় ভাই পাঠায়নি, জানি আমি। ভুরু কুচকায় তমা। গতকাল উকিল সাহেব বাড়িতে ছিল, এসবের খবর মায়ের থেকে পেয়েছে সে। তিতিরের সাথে সামনাসামনি কথা বলবে বিদায় তখন কল বা মেসেজ করেনি। তমা ব্যস্ত গেলে বলে, কী করে জানলি? মা তো বললো সব নাকি ভাইয়ের লেখা, স্বাক্ষর, টাইপিং স্টাইল। তো তোর কেন মনে হলো যে এটা ভাইয়ে পাঠায়নি? তমা এতক্ষণে খানিকটা আগ্রহ হয়েছে তিতিরের মন বুঝতে। ঈশান সুখবরটা না হয় ধীরে সুস্থে দিবে। তিতির আনমনস্ক বলল, ছোট ছোট কিছু জিনিস অন্যের নজরে এড়িয়ে গেল আমার যায়নি তমা। ডিভোর্স লেটারে ঈশান ভাইয়ের যে স্বাক্ষরটা ছিল সেটা দেখে টের পেয়েছি আমি। স্বাক্ষর কোনো সেম ছিল না। ছিল, সবই একই রকম ছিল। তাহলে? সোজা হয়ে বসলো মেয়েটা। তিতিরের সোজা হয়ে বসলো, দু হাঁটুর উপর কোনোই ভর দিয়ে সামান্য ঝুঁকে এসে উদাস গেল বলো, অ্যালফাবেট গরমিল। সেই স্বাক্ষর করেছে। ঈশান ভাইয়ের নামের ইংরেজি অক্ষর আদতে কোন অক্ষর ব্যবহার করে তা সে জানে না। জানে না বললে ভুল হবে। এত কিছু যখন নকল করতে পেরেছে ওটাও জানতো, তবে সম্ভবত অভ্যাসবশত ভুল যাকে বলে আর কি। তো আমার বোধগম্য হয় না কিছুতে। উত্তেজিত গলায় এগিয়ে এসে নিয়ে এসে চেয়ারটা। বুঝলাম না। তিতির ভুরু উঁচিয়ে শুধায়, ঈশান শব্দের বানান কি? ESHAN। হাসল তিতির। পুরোনায় গা এলিয়ে দিয়ে বলল, আমি যদি বলি ISHAN, এভাবে লিখলে একই কথা তো, উচ্চারণ একই হতে পারে, বানান দুটো সঠিক। যে যার নাম যেভাবে ব্যবহার করবে তাই আর কি, তাদের চয়েস, তাই নয় কি? তুই ঈশান বানান যেভাবে বললি তার সাথে আমার নামটাও মিলল না কিন্তু। পার্থক্য বেশি নয় কিন্তু, একটা অক্ষর, ER I। সেই কাজটাই করেছি ঝোঁকের বসে। এখনও ঝামেলাটা শেষ করে ফেলছে। ঈশান ভাই নিজের নামের বানান লিখে আমি যেভাবে বললাম, অথচ কাগজে সই করা ছিল তুই যেভাবে বললি, অর্থাৎ ESHAN, এভাবে। একটা মানুষ নিজের নাম সই কখনো গোলমাল করবে না, কখনো। তম হতবিম্বল হয়ে তাকিয়ে রইল, মুখটা হায় হয়ে গেছে, চোখ গোল গোল করে আশ্চর্য করে বলে, তুই ডিটেকটিভ তাই না? ওরকম একটা মুহূর্তে এত সূক্ষ্ম বিষয়টা খেয়াল করলি কী করে? তাও নিজের নাম নয়। একপাশে হাসল তিতির। নিজের নয় কোথায়, আমারই তো। ঈশান আশ্বাস দেওয়া পুরোটা আমারই, অতটুকু আমি খেয়াল করব না? বিয়ের কাগজে ওনার স্বাক্ষর প্রথম দেখেছিলাম। একটা মেয়ের এই মুহূর্ত এই জীবনে ভুলবো? আমি ভুলিনি। তম আপ্লুত হলো বুঝি, তবে আর অন্য প্রসঙ্গ টানল না। ঘনিয়ে এসে বসলো। চিৎ গলা বলল, কথা বলতে চাস বড় ভাইয়ের সাথে? চাইব না, তরপাচ্ছি রীতিমতো, শ্বাস নিতে পারছি না। ভাইয়ের জেলে নেই বারবি, ইভেন ছিলও না কখনো।
দুই ভুঁড়ির মাঝখানে সরু ভাঁজ পড়ল মেয়েটার। বোনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে তমা সতর্কতাবশত আশেপাশে নজর পড়ল একবার, তারপর গলার স্বর খাদে নামে বলল, কাল রাতে বড় ভাইয়া আমাকে ফোন দিছিল। চক্ষু ছানা বড় হলো মেয়েটার, ব্যস্ত হলো, অশ্রুসিক্ত হলো তৎক্ষণাৎ। কখন, কি বললো, কেমন আছে সে, আমাকে কেন কল করলো না, রেগে আছে আমার উপর, জিজ্ঞাসা করিসনি কি করেছি আমি, কেন আমার সাথে এরা কথা বলছে না সে, করিসনি? বোনের কাঁধে হাত রেখে শান্ত ইশারা করলো তমা। এতগুলো প্রশ্ন একসাথে করলে জবাব কোনটার জবাব দেব? কোনো প্রশ্নের উত্তর আগে চাস। কেমন আছে উনি? এ যাত্রায় তোমার নিজের চোখে পানি চলে এলো। এত এত প্রশ্ন, সন্দেহ, মিথ্যা অপবাদ, সবের ভিড়ে মেয়েটা এখন স্বামী কেমন আছে সেই চিন্তায় মরিয়া। তোমার সান্ত্বনা দিয়ে বলে, ভালো হয়েছে। তবে তবে যা মনে হচ্ছে একজনের পরিকল্পনা মাফিক হচ্ছে। পরিকল্পনা এক পাশে বড় ভাইয়ের সামিল আছে, কিন্তু তোর সাথে বা পরিবারের সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। তোদের বাড়ির সবার ঘর ইয়াস মির্জা অনেক আগে নিজের কবজায় নিয়ে নিয়েছে, সব ফোনে ট্র্যাক করা, যে কারণে বড় ভাইয়া চাইলেও যোগাযোগ করতে পারছে না তোর সাথে। অবাক হয়ে সবটা শুনলে তিতির। ইয়াস মির্জা? কিন্তু তাতে উনি লুকিয়ে কেন? ওনার নামে তো এসব এলিগেশন কে দিয়েছে? হয়তো ইয়াস মির্জা। এখন তোর ভাই কোথায় আছে? উনি না আসতে পারলে আমি তো যেতে পারি, আমি যাব ওনার কাছে। তমা গত রাতে ঈশানের সাথে বলা সব কথাগুলো খুলে খুলে একে একে বলল। ঈশান কি কি বলেছে, কতটা নিষেধাজ্ঞা দিয়েছে তিতিরের বাড়ি থেকে বের হওয়া, সেটা পই পই করে বুঝিয়ে দিল। পাতা ঝরা মৌসুমীর নয় এখন, তবু এই অসময়ে দমকা বাতাসে ঝরঝর ঝরছে ওদিকের মেহগনি গাছের পাতা। বাগানে এই দিকটায় যেদিকে তিতির তমা বসে আছে, পায়ের নিচ দিয়ে ভরে গিয়েছে সেই পাতা। মালি এসে পরিষ্কার করবে বলে বেলা হয়ে গেল। তিতির ঝুঁকে তারই একটা পাতা হাতে তুলে নিল। নিচু হতে ঝরঝর করে পাতা ঝরে মতো ঝরে পড়ল মেয়েটার চোখের নোনা জল। চাপা গলা বলল, আমার খুব কষ্ট হচ্ছে তোমার, এরকমভাবে না বলে চলে যেতে হলো ওনাকে। এতদিনের দূরত্ব, অথচ কোনো বিদায় ছাড়া, এই জিনিসটা যে কতটা যন্ত্রণা কী করে বোঝাই তোকে? ইয়াস মির্জা ভোর রাতে ঢাকা ত্যাগ করছে, খবরটা পেতে ঈশান অমিত বেরিয়েছে দুজনে। পুরান ঢাকা থেকে কাজলকে উদ্ধার করে মিতুকে সঙ্গে নিয়ে আসবে, এই পরিকল্পনা আজকেই তার। সাজিদের বরখাস্তের নোটিশ আশঙ্কা তুলে নেওয়া হয়েছে উপর মহল থেকে। গতরাতে সে সিলেট পৌঁছেছে। ঈশান একদিক থেকে তো নিশ্চিত, সাজিদ নাইমরা থাকলে তার বাড়ির মানুষদের নিয়ে আর চিন্তা করতে হবে না। তবে তার বাবা চাচারা যে গত দুদিন যাবৎ ঢাকায় এসে কোর্ট কাছারি ঘুরছে, তার জামিনের জন্য এটা কানে এসেছে তার, কিন্তু দেখা করার উপায় নেই তার। না তো সত্যিটা জানো না, এত সতর্ক হয়ে যাবে শত্রুপক্ষ। শহরে জ্যাম ভিড়ভাট্টা ঠেলে এগিয়ে চলছে ঈশানের গাড়ি। পরিত্যক্ত যে ডেরায় কাজলকে রাখা হয়েছে তার সন্ধান পেয়েছে অনেক আগে, অমিতকে নিয়ে যাচ্ছে সেখানে। ড্রাইভার করেছে অমিত। পাশে কপালে আঙুল ঠুকে চিন্তিত মুখে বসা ঈশান। শহর ছেড়ে এসেছে, হাইওয়ের আনমনে আশেপাশে এখন জনমানুষের আস্তানা নেই। ধু ধু করা জমি আর জমি, রোদ ওঠেনি, তবে ভ্যাপসা গরম ছেড়েছে। এসির নিচ থেকে এক সেকেন্ডও সরার উপায় নেই। এর মধ্যে সে যাচ্ছে যুদ্ধ করতে। অমিত নিজেও বেশ উত্তেজিত হয়েছে। ইয়াস মির্জা নিশ্চয় যেন মতে কাজলকে রাখেনি ওখানে, এক দফা হই হাঙ্গামা করবে। অবশেষে প্রস্তুতি নিয়ে এসেছে তারা। তারা বললে ভুল হবে, তাদের আরও লোকজন এর মধ্যে সম্ভবত পৌঁছে গেছে আশেপাশে। চোখ বুজে কী হিসাব করে মাঝখানে ভাইব্রেট করে উঠল ঈশানের ফোনখানা। সিটে মাথা এলিয়ে রাখতে হাত গেল পকেটে। ফোন বের করে মুখের সামনে এনে ধরতে সোজা হয়ে বসলো। বিড়বিড় করে বলল, ফোনটা এসেছে তমার নাম্বার থেকে। তবে এবার সে ফোনের ওপাশে ব্যক্তিটি টমা নেয়। প্রীতি, সেটা বুঝতে একটু দেরি হলো না। মুখটা চিনচিন করে উঠল, হাসলো একপাশে। ফোনটা রিসিভ করে কানে ঠেকে জোরে শ্বাস নিল। বুকের ভেতরটা ধুকপুক করছে, হৃৎপিণ্ড ছুটিয়ে ঘোড়ার বেগে। সিটে মাথা হেলিয়ে কেমন শান্তির শ্বাস টানল ছেলেটা। ওপাশের মানুষটি চুপ করে আছে একইভাবে। আসরে আজান পড়ছে। ঈশান এপাশে পথের আশেপাশে কোনো মসজিদ না থাকায় সে ধ্বনি শুনতে না পেলেও ফোনের ওপাশে তাদের বাড়ির পাশে মসজিদের শব্দ পেলে স্পষ্টভাবে। কতদিন পর এই আজানের শব্দটা ভীষণ নিজের লাগছে। দীর্ঘক্ষণ একটাই শব্দ উচ্চারণ করলো না কেউ, তবে ঈশানের ঘন নিঃশ্বাস আর ওপাশ থেকে তিতিরের চাপা কান্না দুজনে অনুভব করলো। ঈশান অসহায় হাসলো। কত বড় একটা কাজে যাচ্ছে, কত বড় বিপদ তাতে। এক দুটো গুলো অনায়াসে ঢুকে যেতে পারে তার দেহের নরম মাংসপিণ্ডে, ঝাঁঝরা করে দিতে পারে বুকটা, সবই জানা কথা। তারপরে একটা বারের জন্য হৃদস্পন্দন দ্রুত হয়নি, মনে পড়ছে না সেসব কিছু।
কিন্তু এই কলটা পাওয়ার পর তিতির কিন্তু একটা শব্দ উচ্চারণ করেনি। তার না তো একবারও নিশ্চিত হয়ে বলেছে সে আদৌ তিতির কিনা। কিন্তু ঈশানের অবচেতন ঠিকই বুঝে নিয়েছে। তার বোঝার মাত্র ঝড় তুলে ফেলেছে বুকের বাঁ পাশটায়। একে অপরকে স্পর্শ না করে, চোখের দেখা না দেখে, এমনকি কোনো শব্দ না করে, শুধুমাত্র অস্তিত্বের অনুভব করে বুকের মধ্যে যে উথাল পাথাল হচ্ছে, এসবের নামেই তো ভালোবাসা নয় কি? কে বলে স্পর্শ ভালোবাসা বাড়ে? চোখের আড়াল হলে, মনের আড়ালে ভালোবাসার যুক্তিতে এসব কঠিনভাবে মিথ্যে। দুটো রুহু ঠিক মিলে যায়, স্পর্শ দরকার পড়ে না। ওপাশ থেকে তিতিরের কান্নার বেগ আর একটু বাড়ে। ঈশান সহ্য করতে পারল না। মিহিসুরে আকুল গলে ডেকে উঠল, তিতির বউ, মাই লাভ। মিসেস ঈশান আশ্বাস দেওয়া যান। একের পর এক আদুরে ডাকে উত্তর আসছে না তিতিরের, উল্টো ভারী হচ্ছে কান্না। ঈশান ব্যথাতুর হাসল। অমিত আর চোখে দেখছে সেসব, তার বাগরুদ্ধ হয়ে আছে। ঈশান আশ্বাস দেওয়ার যে এত নরম গলায় কাউকে ডাকতে পারে তা জানা ছিল না তার। আজকে প্রথম এরকম শুনছে। খানিকটা সময় নিয়ে আরেক দফা মেয়েটা ডাক ছুটল। আর কি বলে ডাকা যায় বলতো? আমি তো এসব নিকনেম দেওয়ার ক্ষেত্রে বড্ড কাঁচা। শব্দভাণ্ডার ফুরিয়ে এলো। অত্যাচারী নারী বলে ডাকবো? এতক্ষণে মুখের বুলি ফুটল তিতির। হেঁচকে তুলতে তুলতে হিসিসি বলে, চুপ, একদম চুপ। একদম চুপ করে দেবো? তিতির ফুঁপিয়ে উঠল। জড়িয়ে আসা কণ্ঠে ব্যাকুল হয়ে বলল, আমি আপনাকে শক্ত করে জড়িয়ে ধরতে চাই। ঈশান আশ্বাস দেওয়া বুকটায় কি পরিমাণ বিদ্রোহ করছে যদি জানতেন। এসে নিজের মাথাটা এই বুকে ছুঁয়ে একটু শান্ত করে যেতে চাইতেন। এতটা ছটপট করছে, উন্মাদ হয়ে আপনাকে জড়িয়ে ধরার ইচ্ছে এর আগে কখনো হয়নি। আমি আপনার কাছে চাই, খুব কাছে। মিশিয়ে নিতে চাই নিজের সাথে, না হলে মরে যাব আপনার স্পর্শে। তিতির শব্দ করে কেঁপে ওঠে। ঈশান এক হাতে ফোনটা কানে চেপেছে, আলগোছে অন্য হাতটা ছোঁয়ালো নিজের বুকের উপর। কি আশ্চর্য! তিতিরের এক একটা আকুল আবেদন একদম তীরের ফলার মতো হৃৎপিণ্ড গিয়ে লাগছে। শরীরে রক্ত ফুটতে শুরু করছে টকবক করে। ফুল পাওয়ার এসিতে ঘাম ছেটে দিয়েছে। ঈশানের শ্বাস প্রশ্বাস জুড়িয়ে আসে। ঘন ঘন নিঃশ্বাস ফেলবে। ঈশান ভাই, ভালোবাসি তো, প্রচণ্ড ভালোবাসি। তাহলে কিসের শাস্তি দিতে এই দূরত্ব? কি ভুল করেছি আমি? এতগুলো দিন আপনাকে ছুঁতে পারছি না, আপনাকে দেখতে পাচ্ছি না। এত এত বিপদে মুখ ডোবানোর জন্য আমার বুকটা পাচ্ছি না, ওই শরীরে ঘান টানতে পারছি না। যে ভুল করি না কেন, এতটুকু শাস্তি কি যথেষ্ট নয়? আর তো পাচ্ছি না। ঈশান বুঝে নেয় সিক্ত অশ্রুজরা। কতদিন পর কথা বলছে, কতই না কথা তো বলার ছিল, কিন্তু সেসব ভুলে শুধু নিশ্চুপ মনোযোগী শ্রোতা হয়ে শুনে যেতে হচ্ছে তার বোকা বউটার ব্যাকুল কণ্ঠস্বর। কি এক যন্ত্রণা! এতদিন ধরে মরুভূমির মতো পানিশূন্য হৃদয়টা আচমকা ভিজিয়ে দিল এক পশলা প্রেম বৃষ্টি। এপাশ থেকে কোনো উত্তর না পেয়ে উতলা হচ্ছে মেয়েটা। কি করছি আমি সেটা তো বলবেন নাকি? তমা স্পেস দিয়েছে দুজনকে, নিজে এসে দাঁড়িয়েছে ব্যালকনিতে। গোটা দিন পর এবেলা সাহস করে কল করেছে ঈশানকে। ঈশান হালকা গলায় বলল, এই মুহূর্তে একটা অদৃশ্য চুমু আঁকতে চাই। কোথাও দেবে চুমুটা? কপালে, গালে নাকি ঠোঁটে? কান্না ক্ষণিকের জন্য বন্ধ হয়ে মেটার। পরমুহূর্তে আহ্লাদি গলায় অভিযোগ জানিয়ে ওঠে, অসভ্য আপনি, ফালতু একটা লোক। আমি কতটা অস্থির হয়েছি জানেন? কোথায় আপনি? এসব কি হচ্ছে? আগে আমি যেটা বললাম সেটার পারমিশন দেয়। চুমুটা কোথায় দেবো? এটা আহ্লাদ করার সময় ঠোঁটে? আপনি নাকি বুকে? ফালতু। অন্য কোথাও চাস? আমি কিন্তু, চেঁচিয়ে উঠল তিতির। ঈশানের লাগাম ছাড়া কথাগুলো থামাতে বলল। ঈশান শব্দ করে হেসে ফেলল এ যাত্রায়। ইস, কি যে শান্তি! এমন শান্তি আর কোথায় গিয়ে মেলে তার? তবে সিরিয়াস এবার। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি ঠিক আছি তিতির, শারীরিকভাবে, কিন্তু ঝামেলায় আছি এটা নিশ্চয় তোকে আলাদা করে বোঝাতে হবে না, তাই না? আমার অনুপস্থিতিতে কী হচ্ছে সেসব তো ফেস করছি। আই এম সরি লাভ, আমার জন্য এত সব হচ্ছে, তোকে এতটা হার্ড হতে হচ্ছে। আমি আমার কথা রাখতে পারিনি, আগলাতে পারিনি তোকে। শরীরটা শিথিল হয়ে গেল মেয়েটা। এলোমেলো বিছানায় গা এলিয়ে দিল। চোখের কার্নিশে গড়িয়ে পড়ল নোনা জল। ঈশান ক্ষমা চাইছে, অথচ ঈশানের এই কথাগুলো, তিতিরের মনে পড়ে গেল নূরের কথাগুলো। তাকে আগলাতে গিয়ে ঈশান এত সব ফেস করছে। ইয়াসমিন চা আদতে তাকে চাই, সেই জোর করছে, ঈশানকে ঝামেলায় ফেলছে। ক্ষমা তো তার চাওয়াতে। আর কতদিন সব? এক দুদিন, তারপর? তুই কি চাস? আপনাকে, আর শুধু আপনাকে, আর কিছু না। ঈশান মৃদু হাসলো, ঠান্ডা গলা বলল, ঢাকায় আসতে চেয়েছিলি আমার খোঁজে, আসবি না কেমন? তোর না বাড়ির কারো এখন বাইরে বের হওয়া ভীষণ রিস্কি। আমাকে কাবু করতে
তোদের গায়ে একটা আঁচড় দেওয়া যথেষ্ট। আমাকে দুর্বল হওয়ার সুযোগ ওদের দেওয়া যাবে না। বাড়িতে অপেক্ষা কর, আমি সব সামলে জলদি ফিরব। আপনি কে বলুন তো? সবার এত শত্রুতা, আপনার সাথে কেন এসব হচ্ছে? থমকায় ঈশান। সেটার জবাব কীভাবে দিবে? তিতিরকে এতদিন মিথ্যে বলে আসার জন্য ভুল বুঝবে থেকে তোর হাজবেন্ড। তিতির দীর্ঘশ্বাস ফেলল। ঈশান ফোনের ওপাশ থেকে এত কিছু কী করে বলবে? সন্ধ্যা হয়ে আসছে, তাদের গন্তব্যে প্রায় এসে গেছে। আর মিনিট 5-এর রাস্তা। এত সময় কোথায়? অমিত অলরেডি গাড়ির গতি স্লো করে ফেলছে মোড় ঘুরিয়ে আঁকাবাঁকা রাস্তায়। ঈশান বাঁ কানে ফোনটা গুজে শান্ত গলা বলল, ফিরিয়ে বলি, এই দুদিনে বেশি আর 1 সেকেন্ডও সময় দেব না আপনাকে। বেশ, এবার রাখ। একটা বার বলুন ভালোবাসি বলুন, তাতে আমার লাভ অনেক কিছু, যেমন অনন্তকালের জন্য আমি আপনার। বলতে হবে? হুম। ঈশান হাসলো, এক নজর অমিতের দিকে তাকিয়ে মুখের সামনে হাতটা নিয়ে গলার স্বর একদম খাদে নামিয়ে বলল, ভালো বা? ঈশানের কথা শেষ করতে পারল না, বেচারা শেষ করতে পারে না। তার আগে বিকট শব্দে গাড়ির নিয়ন্ত্রণ হলো। দূরে একটা তীক্ষ্ণ আওয়াজ হলো, একবার দুবার পর পর। তাদের গাড়ির দুটো চাকায় গুলি করা হলো বোধহয়। স্যার, গাড়ি ঘোরাও অমিত। ততক্ষণে দেরি হয়ে গেছে অনেকটাই। গাড়ির সামনের কাজ ভেঙে গুড়িয়ে দিছে এক প্রকার। তিতিরের কানে স্পষ্ট এলো কথাগুলো। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে মেয়েটা। চিৎকার করে ডেকে উঠল ঈশানের নাম ধরে, তবে আর সারা শব্দ এলো না। লাইন বিচ্ছিরি হয়ে গেছে ততক্ষণে। দুটো চাকার গতি বেগতিক অবস্থা। বাইক ঘুরে ফেলেছে শোঁ শব্দে। তীক্ষ্ণ গিয়ারের শব্দ তুলে গাড়ি ঘুরিয়ে নিল ঠিকই, কিন্তু ছেলে দুটো নিয়ন্ত্রণ হারল নিজেদের। ঈশানের হাতের ফোনটা ছিটকে পড়ে গেছে ততক্ষণে। নিজে শক্ত হয়ে বসলো। লম্বা মতো কাচের টুকরোগুলো ছুঁয়ে দিছে কপালের বাঁ পাশটায়। অন্য হাত এসে গেঁথে গিয়েছে ডান হাতের বাহুতে। অমিতের অবস্থা তাই। ঈশান থামতে চিৎকার করে আদেশ ছুড়ল ঈশান। মাথা ঝুঁকিয়ে ফেলল অমিত। ঈশানের হাতের রিভলভারটা ততক্ষণে নিজের কাজ শুরু করেছে। ভাঙা কাচের ফাঁক গলিয়ে 4-4টে গুলি ছোড়া হয়ে গেছে ঈশানের। অমিতের অগণিত কাজ ব্যথা শরীরটা এক ঝটকায় সচল রাখতে চাইল। নিজের পিস্তলখানা তাক করলো। সেদিক থেকে আক্রমণ আসছিল, তবে পাওয়া গেল না আর কাউকে। চোখে অন্ধকার দেখছে ঈশান, গলাটা শুকিয়ে আসছে। বুকের কাছটা ভেজা ভেজা লাগতে গর্দান ঝুঁকিয়ে তাকালো নিজের বুকের বাপাসটায়। হৃৎপিণ্ড খানিকটা উপরে দিয়ে একদম কিনারে ঘেসে। পেশল শরীর ভেদ করতে পারেনি বোধহয়। ক্ষুধার্তে বেরিয়ে এলো ঈশানের মুখে, ধ্যাত। অমিত সতর্ক দৃষ্টিতে ঈশানকে তাক করতে আটকে উঠল। ঈশানের শার্টের বাঁ পাশটা ভিজে গেছে রক্তে। গাড়িটা নড়াচড়া করার উপায় নেই। আর্তনাদ করে উঠল ছেলেটা। স্যার, গুলি? নামো গাড়ি থেকে, দেখো আর কটা আছে। আমি দুটো শ্যুট করেছি, আমি সম্ভবত জ্ঞান হারাবো। জড়িয়ে আসা গলায় কথাগুলো কোনো মতে বলল ছেলেটা। অমিত এলোমেলো লাগলো নিজেকে, তবে সময় নষ্ট করলো না। ঈশানকে জাগিয়ে রাখার চেষ্টা করলো বিভিন্নভাবে, তবে সত্যি জ্ঞান হারিয়েছে ছেলেটা। তিতিরের চিৎকারে তম হন্তদন্ত হয়ে দাঁড়িয়েছে বোনের পাশে। তিতির ছটফট করলো, রক্তিম হয়ে উঠছে আখিজোড়া। ফুপিয়ে উঠে কোনো মতো করে গুলির শব্দ, কাঁচ ভাঙার শব্দ। তারপর গাড়িটা কন্ট্রোল হয়েছে, এতটুকু শুনছে। তারপর আটকে উঠলো তমা। তিতির দিশেহারার মতো পায়চারি করছে। মেয়েটা চিৎকার কানে গেছে রাহেলা নিশি দুজনে। রাহেলা সন্ধ্যার নাস্তা নিয়ে আসছিল তিতিরের ঘরে, আর নিশি কামরাখানা ঈশানের ঘরের পাশে রয়েছে। এহেন চিৎকার কর্ণকুচ রয়েছে। শাশুড়িকে ঘরে ঢুকতে থেকে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো তিতির। কান্নার তোরে কথা তোরে বলতে পারল না কিছু। তমা যতটুকু বুঝেছে ততটুকু কোনোমতে বলে গেল সংক্ষেপে। এতদিন যাবৎ নিজে শক্ত করে রাখা রাহেলা আজকে সম্ভবত ভেঙে পড়লেন চোখের পলকে। তার বুকের উপরে পড়ে থাকা ক্রন্দনরত মেয়েটাকে আগলে কোনোমতে বললেন, কিচ্ছু হয়নি মা, কাঁদিস না, দাঁড়া দেখছি কে কাকে সান্ত্বনা দিবে আজকে। লাগাতার কল করে নাগাল পাওয়া গেল না ঈশানে। তিতিরে আর্তনাদ করে উঠল এই যাত্রায়। দু হাতে শাশুড়িকে আঁকড়ে ধরে ব্যাকুল করলে বলা, আমি যাব তোমার ছেলের কাছে। গুলি অ্যাক্সিডেন্ট মামুনি নিয়ে চলো। তিতিরকে আর কোনো কিছু পরিপ্রেক্ষিতে বুঝিয়ে ওঠা গেল না কোনো কিছুতে। হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়লো মেয়েটা। শাশুড়ির পা দুখানে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তমা নিশি দুজনে বসে পড়লো বোনের পাশে। ব্যাকুল হয়ে থামাতে চেষ্টা করলো মেয়েটাকে। তিতিরের ফোনটা শব্দ করে বেজে উঠলো আচমকা। মেয়েটা বিছানার উপর থেকে হুমড়ি খেয়ে ফোনটা কানে তুলল। দ্রুত গলায় শুধিয়ে বসলো, ঈশান ভাই? ওপাশ থেকে শুনতে পাওয়া গেলো বড্ড সিরিয়াস কণ্ঠ। সে প্রকার চিন্তিত করলো, ঈশান আশ্বাস দেওয়ার পরিবার থেকে বলছেন, জি আমি তিতির, ওনার ওয়াইফ। নারায়ণগঞ্জ সিটি হসপিটালে চলে আসেন। আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছে, গুলি লেগেছে, ওনার হাসপাতালে শিফট করা হয়েছে।
ফোনটা কেটে দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। নিশি ছুটল নয়নের খোঁজে। সে বাড়িতে নেই, বাবা চাচারা সবাই ঢাকা গিয়েছে। অফিসের দিকটা সামলাতে হচ্ছে তাকে। এদিকে নাইম নিয়ে যায়, ফোনে পাওয়া গেল না। এই মুহূর্তে তিতির আর 1 সেকেন্ডও অপেক্ষা করলো না। বলা বাহুল্য রাহেলার অবস্থা, তবে ভর সন্ধ্যাবেলা একজন পুরুষ মানুষকে পাওয়া যাচ্ছে না, এটা কিভাবে? বাড়ির গাড়ি নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এক ড্রাইভার বাদে আর কাউকে পাওয়া গেল না এই মুহূর্তে। দিনের আলো নিভে গেছে। তিতিরা বাড়ি ছেড়ে রওনা হয়েছে প্রায় 2 ঘন্টা হলো। ঘড়ির কাঁটার সময় এখন রাত 9টা বেজে 13 মিনিট। তিতির নিশির বুকের উপর পড়েছে। নিশি ক্রমাগত হাত বুলিয়ে যাচ্ছে মেয়েটার মাথায়। তমা রাহেলার পাশে, তার সঙ্গে এসেছে তোমার বাবা। রাহেলা নিশ্চিত হয়েছে এক প্রকার। এত দূরের পথ এক একজন মানুষ সঙ্গে না থাকলে কি করে বের হতো তারা? ব্যস্ত সড়ক পার হয়ে গাড়ি হবিগঞ্জে শুনশান রাস্তা পার হচ্ছে। তমর বাবা তরুণ তরুণের নির্দেশে এই মুহূর্তে বেশ দ্রুত গতিতে চলছে গাড়িখানা। এতটুকু জায়গা যত জলদি পার হওয়া যায় ততই ভালো। ঈশান আগ মুহূর্তে বেশ ব্যস্ত দেখালো। তারপর এদিকটা বেশ জনমানবিক। গোটা বাড়ির ভিতরে নিশ্চুপ সবাই। ক্ষণে ক্ষণে তিতিরের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর মিনিট 10-এর এরকম পথ হতভম্ব। তারপর আবার ভিড়ভাট্টার মধ্যে পড়বে। ড্রাইভারের সাথে টুকটাক আলোচনা হচ্ছে তরুণ সাহেবের। কোথায় কতটুকু জ্যাম বা কী হতে পারে এসব নিয়ে। আচমকা অন্ধকারে পথের মাঝ বরাবর আলোর রেখাপথে হন্তদন্ত হয়ে গাড়িখানা থামাতে হলো। পথের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এক আগন্তুক। ড্রাইভার তৎক্ষণাৎ ব্রেক কষতে না পারল। হয়তো একটা বড়সড় অ্যাক্সিডেন্ট ঘটে পড়ল। খোদার কাছে শুক্রিয়া আদায় করলো সেটা না হয়। তরুণ সাহেব ড্রাইভারকে কষিয়ে একটা ধমক দেবে, তার আগে ঘটে গেল যা ঘটনা। কোথা থেকে হুড়মুড়িয়ে বের হয়ে আসলো কিছু লোকজন। ঘিরে ধরলো পুরো গাড়ি। কিছু বুঝে ওঠার আগে শক্ত করে কিছু দিয়ে ভেঙে ফেলল পিছনের কাজ। ওদিক থেকে ভিড়ের মধ্যে শুধু অতি গম্ভীর কণ্ঠস্বর মালিকের ছোট্ট করে আদেশ ছিল, তিতির পাখিটাকে বের করে নিয়ে এসো। ঈশান চোখ খুলতে নাকে এসে বাড়ি খেলো স্যাভলনের কড়া ঘ্রাণ। ঝাপসা দৃষ্টি খানিকটা স্পষ্ট হতে ওর উপর ঝুঁকে দাঁড়িয়ে থাকতে দেখলো কয়েকজন পরিচিত মুখ। দুর্বল শরীরে একা উঠতে সাহায্য করলো অমিত। পাশে তার আরও কয়েকটা লোক। বাঁ পাশের শার্টটা ছিঁড়ে ফেলা হয়েছে, সেখানে আষ্টে পিষ্টে রয়েছে সফেদ ব্যান্ডেজ। অমিত হাঁপ ছাড়ল। ঈশানের কপালে দপদপ করছে, শিরা ফুটে উঠছে ব্যথায়। ডান হাতটা ব্যান্ডেজের উপর ছুঁয়ে দিল। শালা অল্পের জন্য হৃৎপিণ্ডটা ফুটো করে ফেলেনি। এখানে আমার বউ থাকে। এমন সিচুয়েশনে ঈশানে এমন হেয়ালি কথায় হাসি পেল অমিতের। ঈশানের বাহু ধরে আর একটু সোজা হয়ে বসতে সাহায্য করতে গেছিল। ভাগ্যিস বেঁচে গেছেন স্যার। ব্যথায় চোখ মুখ খিচে এলো ছেলেটার। বিরক্তিতে চোখে মুখে স্পষ্ট। আশেপাশে তাকিয়ে খেয়াল করলো, গম্ভীর গলে বলল, কোথায় এটা? এখানকার এক ভাঙাচেরা বাড়ি পরিত্যক্ত। ঈশান অমিতের হাত নিয়ে ব্যথাতুর মুখ নিয়ে তক্তপোষ থেকে নেমে এসলো। শরীর টান টান করে সোজা হয়ে দাঁড়ালো। কাজের শুরুতে এরকম আঘাত অসহ্য লাগছে তার আদতেই ভুল। ওরকম কাছাকাছি পৌঁছে বউয়ের সাথে আদর শখ করার চক্করে মনোযোগ হারিয়ে ফেলছে রেজিটা। বেশ রাত হয়েছে। পরিকল্পনা অমিতের হাত সরিয়ে দিয়ে ব্যথাতুর মুখ নিয়ে তক্তপোষ থেকে নেমে পড়ল। শরীর টান টান হয়ে সোজা হয়ে দাঁড়ালো। কাজের শুরুতে এরকম ব্যাঘাত অসহ্য ঠেকছে তার। আততে তারও ভুল। ওরকম কাছাকাছি পৌঁছে বউয়ের সাথে আদর শখ করার চক্করে মনোযোগ হারিয়ে ফেলেছে এদিকটায়। বেশ রাত হয়েছে। পরিকল্পনা জল ঠেলে দিয়েছে পুরো। এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে নাকি কাজলকে উদ্ধার করে আবার ছুটবে বুঝে এলো না। হিসাব মতো ইয়াস মির্জা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেই হিসাবে বিপদটা তিতিরের বেশি। সাজিদকে ফোন দিয়ে তার ফোন অমিতের হাত থেকে নিয়ে চালু করলো। টুংটাং বেশ কয়েকটা মেসেজে ভরে গেল। ভুরু কুচকে মেসেজটা চেক করতে হৃৎপিণ্ড কেঁপে উঠল তার। থরথর করে কাঁপটা হাতটা। এতক্ষণে দুর্বল একটা শরীর, ভারী শরীরটা তক্তপোষের উপর ধীরে সুস্থে বসতে বসতে ছবিটার দিকে ক্লিক করলো বেচারা। ঝকঝকে তক্তকে এক বেডরুম, সফেদ চাদরের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে তিতির। তবে বেডরুমটা ইশারা নেই। শরীর শক্ত হয়ে গেলে তার ভেজা অনুভব করলো ব্যান্ডেজের উপর। ছবি নিচে গিয়ে চোখে পড়ল কয়েকটা খাঁটি বাংলা লেখার একটা মেসেজ। তোর বউ এখন আমার বিছানায়। ঠিক পাখি ঠিক সময় খাঁচা ছাড়া হয়ে গেল। এখন গোটাটা সময় আমার তিতির পাখিটাকে কোথায় রাখি বলতো? আমার বুকে নাকি বিছানায়? তুই কোনটা সাজেস্ট করিস? টানা এত লোড নিতে পারবো ও না আমার?
সাজের মায়া পর্ব 47। পুরো গল্পটা প্লেলিস্টে পাবেন। গল্পটা যেহেতু শুরু করছি এন্ড অব্দি করবো, শুধু ওয়েট করো।